আসসালামু আলাইকুম। আমি শরৎচন্দ্র দত্ত, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো এখন থেকে আমাকে তোমরা আরটিডিএস এ মাঝে মধ্যে দেখতে পাবা। তো তোমাদের মোস্ট প্রবাবলি রবিবারে তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার এক্সাম, দেন মঙ্গলবারে কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সাম। তো তোমাদের সিকিউ এ আসার মতো যে টাইপগুলো আছে ওই সবগুলা টাইপের মধ্যে তোমাদের যেগুলো তোমরা বেশি প্রবলেম ফেস করতেছো ওইগুলো আমি তোমাদেরকে সলভ করে দেওয়ার ট্রাই করব। ওকে, তো তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা সিকিউ এর যেই টাইপগুলো তোমার সমস্যা হয় ওই টাইপগুলোর কথা বলবা, আমি তোমাদেরকে সলভ করে দিব। তো তোমাদের সামনে এইচএসসি পরীক্ষার কথা চিন্তা করে আমাদের এই চেষ্টা। তো আজকে আমরা তোমার সিকিউ এর যে টাইপটা পড়বো এটা ছিল সংকরায়ন। তুমি মোটামুটি শিওর থাকতে পারো এই সংকরায়ন থেকে বা হাইব্রিডাইজেশন থেকে তোমার একটা সিকিউ আসতেছেই। ওকে, তো তোমার ফোর্থ আমাদের যে থার্ড চ্যাপ্টারটা আছে ওই থার্ড চ্যাপ্টারে আমাদের যে দুইটা পার্ট, সামনের পার্ট এবং সংকরায়নের যে পার্টটা আছে এই পার্টটা থেকে মোস্ট প্রবাবলি এই থার্ড চ্যাপ্টার থেকে দুইটা এবং ভাগ্য ভালো থেকে তিনটা সিকিউ আসতে পারে। তো এইটার জন্য তোমার সংকরায়ন ভালো করে বোঝাই লাগবে। তোমরা যদি আগে কেউ সংকরায়ন নাও পড়ে থাকো এই ক্লাস করলে তোমাদের সংকরায়ন তোমরা আনসার করতে পারবা, এতটুকু আমি সিওরিটি দিতে পারি। তো সংকরায়ন জিনিসটা আসলে কি, আমরা একটা জিনিস জানি যে আমরা সংকর জাতি না। সংকর জাতি আমরা আসলে কেন, আমাদের অরিজিন ধরো অনেকগুলা জাতি থেকে আসছে, ঠিক আছে, তাকে সংমিশ্রিত হয়েছে, তাহলে এইখানেও সংমিশ্রণ হবে, এই সংকরায়ন। ধরো তোমার সংকরায়নের তোমাকে যদি ডেফিনেশন জিজ্ঞাসা করে তুমি কি বলবা, তুমি বলবা একটা পরমাণুর ধরো লাস্ট যে শেলটা বা লাস্ট অরবিট মানে লাস্ট শক্তি স্তরটা আছে ওই শক্তি স্তরে তোমার যোজ্যতা স্তর যেটাকে আমরা বলি, কাছাকাছি শক্তি সম্পন্ন দুইটা অরবিটাল, ধরো আমি বললাম এস এবং পি, বুঝছো, কাছাকাছি শক্তি সম্পন্ন না এরা দুইটা, হ্যাঁ কাছাকাছি শক্তি সম্পন্ন, এই দুইটা পরস্পর সংমিশ্রিত হবে। এখন সংমিশ্রিত ধরো এই দুইটা হইলো, সংমিশ্রিত হইলেই কি আমরা সংকরায়ন বলবো? না, উত্তর এই দুইটা সংমিশ্রিত হয়ে তোমার সমশক্তির অরবিটাল ফর্ম করা লাগবে। যে অরবিটালটা ফর্ম করবে এটা কি হবে? সমশক্তির কয়েকটা অরবিটাল ফর্ম করবে। তো এই যে তোমার একটা পরমাণুর যোজ্যতা স্তরের প্রায় কাছাকাছি শক্তি সম্পন্ন দুই বা ততোধিক অরবিটাল তোমার সংমিশ্রিত হয়ে সমশক্তির অরবিটাল ফর্ম করে, এই বিষয়টা সংকরায়ন। ঠিক আছে, তো তোমরা ডেফিনেশনটা শিখলা। এখন কথা সংকরায়ন যদি আমাদের এমসিকিউ এ আসে বা সিকিউ এ আসে আমরা কেমনে আনসার করবো, আমরা এখন এটাই দেখবো। তুমি এমসিকিউ আসলে শর্টকাটে কেমনে পারবা, তোমার সিকিউ আসলে তুমি কেমনে আনসার করবা, এই জিনিসগুলাই পড়বো। তো এইটা পড়ার আগে আমরা কয়েকটা শেপ আগে দেখি। তা আমরা সরল রৈখিক বলতে আসলে আমি 3D শেপ আনার ট্রাই করছি, তোমরা 3Dটা দেখো, দেন তুমি পরীক্ষার খাতায় কিভাবে লিখবা ওইটাও দেখাবো। এটা কি সরল রৈখিক, ধরো এটা সরল রৈখিক, ঠিক আছে। আর এইটা সমতলীয় ত্রিভুজাকার, মানে একটা তলের মধ্যেই তোমার মানে তিনটা অরবিটাল আছে, তো সমতলীয় ত্রিভুজাকার। এটা চতুস্থলকীয়, তো এটা তোমার একটা তল বরাবর এটা আছে, দেন উপরে এটা দাঁড়ায় আছে। আর এটা ত্রিকোণাকার পিরামিডীয়, তো এইটা মানে অ্যাপেক্স থেকে তিনটা নিচে নামছে। আর এইটা বি শেপ, ঠিক আছে। তো আমরা তোমার এখন যদি দেখি তোমার এখানে আসলে কি ঘটতে পারে, তোমার যদি তুমি কেমনে সংকরায়নটা মানে তোমার এমসিকিউ আসলে তুমি কেমনে সলভ করবা। এই যে দেখো, এমসিকিউ আসলে তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা, কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অবস্থা। কেন্দ্রীয় পরমাণু সংকরণ অবস্থা তুমি কেমনে বার করবা? তো এটার জন্য তোমার সূত্র আছে হাফ বি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এইখানে ভি বলতে কি মিন করছে? যোজ্যতা স্তরে থাকা ইলেকট্রন, তোমার যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে ওইটা। তো যোজ্যতা স্তর কোনটা? ধরো তুমি যদি হাইড্রোজেন চিন্তা করো, হাইড্রোজেনের তোমার প্রথম অরবিটালে কয়টা আছে? একটা আছে, তাহলে যোজ্যতা স্তরে তোমার কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। তোমার যদি কেন্দ্রীয় পরমাণু হাইড্রোজেন হয়, আমি বলতেছি না যে হাইড্রোজেন কেন্দ্রীয় পরমাণু, বাট যদি হয় ওই ক্ষেত্রে বলতেছি। তারপর এক্স কি? এক্স এর সাথে যুক্ত একযোজী পরমাণু। একযোজী পরমাণু কোনগুলো আছে? তোমার গ্রুপ 17 গুলো আছে। তারপর তোমার হাইড্রোজেন এইগুলা। তারপর ক্যাটায়নের উপরে চার্জ। দেখো ক্যাটায়ন কি? ক্যাটায়নের উপরে প্লাস চার্জ থাকে না, মনে রাখবা প্লাস চার্জটা বসে মাইনাসের আগে, আর অ্যানায়নের চার্জটা কি হয়? মাইনাস হয়, এই মাইনাসটা বসে প্লাসের আগে বা প্লাসের পরে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা খেয়াল রাখবা, তাহলে হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। তো এখন কথা ভাইয়া এটার ফল যদি আমার 2 আসে কি হবে, এটার ফল আমাদের 3 আসলে কি হবে, আর এটার ফল আমাদের 4 আসলেই বা কি হবে, এই জিনিসটা আমরা এখন দেখবো। যে তোমার এটা অনুযায়ী ফলাফলটা যদি আসে তখন তুমি কি করবা। দেখো তোমার যদি এইরকম হয়, তোমার ফলটা আসছে 2, তাইলে এটা কি সংকরণ? দুইটা, তাহলে তুমি এস দিয়ে তো মাস্ট বি শুরুই করবা, কারণ শুরুই হবে এস দিয়ে। তাহলে এস দিয়ে যদি তুমি শুরু করো তাহলে তোমার হ্যাঁ এস দিয়ে শুরু করলা, এস দিয়ে শুরু করলে তোমার 2 আছে, তো 2 থাকলে কি হবে? এসপি সংকরায়ন। এসপি সংকরায়ন আছে না, তাহলে তোমার দুইটা অরবিটাল, তাহলে ধরো এই যে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, তোমার এসপি অরবিটাল। এসপি যদি হয় সংকরণটা, তাহলে তোমার সাইজটা কিরকম হইতেছে? শেপটা হইতেছে সরল রৈখিক। এটা তুমি মুখস্থ করাই লাগবে, বুঝছো, এটা একটু মুখস্থ করি, দেন আমরা ইজিলি পারবো। যদি তোমার 3 থাকে সংকরণ অবস্থা তাইলে হবে sp2,
ওকে, কারণ হচ্ছে তোমার এনে 2 আর এনে 1 3 4 হইলে sp3, 5 হইলে sp3d, আর 6 হইলে sp3d2। বাট তোমাদের রিল্যাক্সেশনে আমি একটা কথা বলতে পারি, তোমাদের এইচএসসি লেভেলে যতটুকু সম্ভব 4 পর্যন্ত, এর বেশি তোমাদেরকে দিবে না। আমি গত সিকিউ এর মানে বিগত সালে যে সিকিউ গুলো আসছে ওই সিকিউ গুলাকে দেখছি যে ওটার মধ্যে মানে মোস্ট প্রবাবলি 4 পর্যন্তই থাকে। তো আমরা 4 পর্যন্ত মেইনলি খুব গুরুত্ব সহকারে পড়বো কারণ আমাদের এইচএসসির জন্য। আর এমসিকিউ যদি পরবর্তী ওইগুলাও আসে তো তোমাদেরকে তো আমি সূত্র শিখাই দিছি, তোমরা পারবা। তো তোমার হচ্ছিল যদি sp2 হয় তাহলে শেপটা কিরকম হবে, সমতলীয় ত্রিভুজ আকার, কারণ 3টা আছে, 3টা অরবিটাল না, তাহলে ত্রিভুজ হবে, আমরা বুঝতেছি একটা প্লেনই থাকবে, এই জন্য সমতলীয় ত্রিভুজ আকার। 4টা আছে, 4টা থাকলে 3টা তোমার একটা পিরামিড ফর্ম করবে, উপরে একটা থাকবে, ওই চতুস্থলকীয় শেপটা দেখছিলাম আমরা, ওই চতুস্থলকীয় শেপটা। ওকে ফাইন। দেন হচ্ছে তোমার যদি 5টা থাকে তাহলে কিরকম হবে, দাও ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। তো একটা তোমার ত্রিকোণাকার প্লেন হবে, এর উপরে একটা পয়েন্ট নিচে একটা পয়েন্ট, তাহলে কি উপরে একটা পিরামিড হইলো আর নিচে আরেকটা পিরামিড হইলো না, তাহলে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় 5টা হইলে, এটা মনে রাখো। আর হচ্ছে তোমার যদি 6টা হয় তাহলে কি হইতেছে, দাও 6টা হইলে শেপটা তোমার কেমন হয়, ধরো তোমার আচ্ছা 7টা হইলেও আমাদের এখানে দেওয়া আছে, 6টা হইলে কিরকম হইতেছে তোমার, ফার্স্ট অফ অল একটা তোমার 4 কোণাকার প্লেন ধরো, এই যে 4 কোণাকার একটা বর্গাকার প্লেন, তারপর উপরে একটা পয়েন্ট নিচে একটা পয়েন্ট, তাহলে দেখো তুমি নিচে এইখানে 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 একটা হইতেছে, এইখানে 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 হইতেছে, তারপর পিছনেও তো এইখানেও যুক্ত হয়েছে, তাহলে দেখো এটার উপরে তল কয়টা হইছে, 1টা 2টা 3টা 4টা, 4টা তল, নিচে কয়টা তল, সেম ভাবে 4টা তল, মানে অষ্টতলকীয়। আমি বলি তোমার এইগুলা কিন্তু লাগবে না, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলতেছি, এগুলা জাস্ট একটু মুখস্থ রাখো, বুঝছো? বাট মুখস্থ না, আমি চিন্তা করতাম, বুঝছো? ধরো তোমার আমি চিন্তা করতাম কেমনে, আমি কেমনে আনসার করছি, 5টা আছে, তাইলে এটার মধ্যে তোমার যদি দ্বিপিরামিডীয় হইতে হয় উপরে একটা লাগবে নিচে একটা, মাঝখানে বাদ গেছে কয়টা, 3টা আমার, তাইলে তোমার ত্রিকোণাকার পিরামিডীয় হবে। যদি 6টা থাকে তাহলে তোমার উপরে একটা নিচে একটা, ওকে, তাহলে তোমার মাঝখানে কয়টা, 4টা, যদি 4টা হয় তাহলে তোমার পিরামিডটা যে হইলো, উপরের পিরামিডের তল কয়টা, 4টা, নিচের পিরামিডের তল কয়টা, 4টা, এই জন্য অষ্টতলকীয়। ফাইন। আর যদি তোমার 7টা থাকে, 7টা থাকলে সেম ভাবে তুমি চিন্তা করবা, 2টা পিরামিড না, উপরে একটা নিচে একটা, মাঝখানে বাকি রইলো কয়টা, 5টা, তাহলে এই যে তলটা হবে এটা কয় তল, মানে কয়টা হবে, পঞ্চভুজাকার, তাহলে উপরে একটা তল নিচে একটা তল, তাহলে পঞ্চভুজাকার দ্বিপিরামিডীয়, বুঝছো? আর এটা তোমার চতুর্ভুজাকার দ্বিপিরামিডীয়র মতো, তুমি বলতে পারো যে কেন হইলো না, তল মানে 8টা তল আছে এই জন্য আমরা এটাকে অষ্টতলকীয় বলছি। আর এটা পঞ্চকোণাকার পিরামিডীয়। তো এখন হচ্ছিল তোমার অ্যাঙ্গেলগুলা তুমি হচ্ছিল মুখস্থ করবা, যে না মুখস্থ না, তুমি বুঝবা জাস্ট। সরল রৈখিক, ধরো তোমার কেমন আছে সরল রৈখিক, তাহলে তুমি সরল রৈখিক যদি হয় এইখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল, 180 ডিগ্রি অ্যাঙ্গেল। তারপর দেখো সমতলীয় ত্রিভুজাকার, আমরা জানি টোটাল অ্যাঙ্গেল হয় কত, 360, এর মধ্যে তুমি যদি 3টা ভাগে ভাগ করো তাহলে একটা কত হইতেছে 120। তারপরে দেখো তোমার চতুস্থলকীয়, কি বললাম, চতুস্থলকীয়, চতুস্থলকীয় হইলে কি হইতেছে, দাও চতুস্থলকীয় হইলে তোমার হচ্ছিল এখানে কত 360 ডিগ্রি, তো তুমি সমান ভাগে ভাগ করতে পারবা না, এটা তোমার হচ্ছিল 109 মানে চলো তোমার হচ্ছে 109.5 বা 109.5, ঠিক আছে, 109.5 ডিগ্রি, এটা মনে রাখো। তারপর হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় হইলে, দাও এটা মুখস্থ করার ভাই দরকারই নাই, এটা চতুস্থলকীয় তুমি এটা মুখস্থ রাখো, তোমার 109.5 109.5, বা ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় তুমি কেমনে দেখো, এই যে তোমার ছিল উপরে একটা নিচে একটা, 2টা পিরামিড ফর্ম করছে, মাঝখানে তলটা আছে এর মধ্যে কয়টা, 3টা, তো টোটাল অ্যাঙ্গেল কত তোমার এই মাঝখানে তলটার জন্য 360, তাহলে এটা যদি তুমি 3 ভাগে ভাগ করো কত হবে, 120, এই যে পাইলে একটা 120। তারপরে চিন্তা করো এই যে একটা তল, এর উপরে একটা আছে না, এর সাথে এই তলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 90 ডিগ্রি, তাহলে আরেকটা অ্যাঙ্গেল হচ্ছিল 90। তারপরে তোমার উপরে একটা নিচে একটা, এই দুটার মাঝখানে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি, এই হচ্ছিল 180 ডিগ্রি। ফাইন। তারপর ছিল অষ্টতলকীয়, এটাও সেম ভাবে তুমি চিন্তা করো, মাঝখানে যেটা আছে, তো তোমার মাঝখানে কয়টা আছে, 4টা, তাহলে তোমার এই যে মাঝখানে যে তলটা এটা যদি 4টা থাকে, এটাকে তুমি 4টা ভাগে ভাগ করো, তোমার হচ্ছে 4টা ভাগে ভাগ করলে একটা কত হবে, 90 ডিগ্রি, এই হচ্ছে 90 ডিগ্রি। তারপরে এই 4টা তলের উপরে একটা আছে, এটাও কত 90তেই আছে, আর নিচে আরেকটা আছে, তাহলে এই দুটার মধ্যে তলটা কত, 180 ডিগ্রি। ফাইন। ওকে, আমরা এতটুকু বুঝলাম। তারপর ছিল পঞ্চকোণাকার দ্বিপিরামিডীয়, এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে তুমি মনে রাখবা যে মাঝখানে তল কয়টা ভাই, মাঝখানে 5টা তল না, তুমি 360 কে 300 যে 60 আছে এটাকে 5টা ভাগে ভাগ করো, তাহলে 360 বাই হচ্ছিল 5,
ঠিক আছে, 360/5 করতে হলে কত হয়, 72 ডিগ্রি। ওকে ফাইন। আর উপরে তোমার পঞ্চভুজ পঞ্চকোণাকার দ্বিপিরামিডীয়, তাহলে উপরে যেটা আছে ওইটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তোমার উপরে একটা আছে নিচে একটা আছে, বুঝছো? তো এটা 90 না হয়ে 120 ডিগ্রি হইতেছে, আর নিচে দুইটার মধ্যে 180 ডিগ্রি। তো এই হচ্ছিল অ্যাঙ্গেল গুলা। তো তোমাকে আমি বলবো অ্যাঙ্গেল গুলো তুমি কোনগুলা মুখস্থ মাস্ট বি করবাই, মুখস্থ মাস্ট বি তোমার করা লাগবে হচ্ছিল তোমার প্রথম চারটা মেইন, 2 3 4 এর ক্ষেত্রে তোমার মুখস্থরা লাগে, আর বাকিগুলা তুমি বুঝেই বলতে পারবা। কারণ একটা তল চিন্তা করবা, দুইটা উপরে দিবা, বাকিগুলো একটা তলে ফালাই দিবা, তারপরে অ্যাঙ্গেল হিসাব করে ফেলবা। ওকে ফাইন। এখন হচ্ছিল তো আমি পরীক্ষার, এটি তো এমসিকিউ আমি পারবো, বাট পরীক্ষার হলে আসলে আমি সিকিউ কেমনে সাজাই লিখবো। ধরো তোমার সিকিউ সাজাই লেখার জন্য চিন্তার কিছু নাই, আমি সবই দেখাই দিব। দেখো, তো এসপি শঙ্করায়ন যদি তোমার 2 হয়, বুঝছো, এসপি শঙ্করায়নের ক্ষেত্রে তুমি কেমনে, ধরো আমি তোমাকে এক্সাম্পল বইলা দিছি যে BF2 BCl2, এই যে তোমার কার্বন ডাইঅক্সাইড, এইগুলা যদি তুমি ওই সূত্রে ফালাও, তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। বেরিলিয়ামের কত, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম 4, তাইলে তোমার হচ্ছিল এইখানে 2টা, আর হচ্ছিল এরপরে সেই সেলে কয়টা, 2টা, তাইলে তোমার ইলেকট্রন যোজ্যতা স্তরে কয়টা আছে, H = ½ 2টা। এর সাথে এক যদি ইলেকট্রন, তোমার পরমাণু কয়টা আছে দেখো তো, 2টা, তাহলে 2টা, এটা কি ক্যাটায়ন না, তাহলে এটাও 0, আর হচ্ছিল অ্যানায়ন না, এটাও 0, তাহলে কত থাকলো এখানে 2, তো 2 থেকে কি সংকরণ হইতেছে আমাদের sp। দেখো এমসিকিউ তুমি এইভাবে সলভ করবা। তো তোমার পরীক্ষার হলে আসলে তুমি কেমনে সলভ করবা, প্রথমেই তুমি কি করবা জানো, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাবা, দাও 1s2 2s2, বাট তোমার এটা বন্ড ফর্ম করছে 2টা পরমাণুর সাথে না, তাহলে তোমার সিঙ্গেল ইলেকট্রন হলা অরবিটাল কয়টা লাগবে, 2টা, বাট এখানে আছে কি একটাও নাই, তাইলে তোমার এখন এটাকে উত্তেজিত করা লাগবে। তাহলে তুমি যদি এটা এনে স্টার চিহ্ন দিবা দিয়ে উত্তেজিত অবস্থা, তাহলে উত্তেজিত অবস্থায় কি থাকে, 1s2, তারপর হচ্ছে 2s1 2px1, তাহলে তুমি 2টা পায়ে গেছো। ওকে, তারপরে তুমি লিখবা এটা সংকরিত অবস্থা, তোমার কি দাঁড়াইছে, এটা সংকরিত অবস্থা, তাইলে তোমার হচ্ছিল sp, সংকরিত অবস্থা sp। তাহলে sp যদি হয় বেরিলিয়ামের ক্ষেত্রে, দেখো 1s2 তো পার্টিসিপেট করছে না, তো এইটাকে তুমি ψ1 দিয়ে প্রকাশ করবা, দেখো 2টা না, তাহলে ψ1 আর হচ্ছিল 2ψ2, এর মধ্যেও একটা ইলেকট্রন, এর মধ্যেও একটা ইলেকট্রন, তো সংকরিত ইলেকট্রনগুলো ψ দিয়ে প্রকাশ করবা। তাহলে তুমি প্রথমে ইলেকট্রন বিন্যাস দেখাবা, তারপর যদি তোমার জয়টা সিঙ্গেল মানে পর অরবিটাল প্রয়োজন, তুমি যদি না পাও তখন তুমি এটাকে উত্তেজিত অবস্থায় নিবা, নিয়ে গেলাম, দেন তুমি সংকরিত অবস্থাটা দেখাবা। দাও সংকরিত অবস্থায় তোমার মুখস্থই, কারণ তুমি ওই সূত্র দিয়ে আগে দেখে ফেলছো যেটা sp, তাইলে ওই sp অনুযায়ী এটা বসায় দিবা। ওকে, তাহলে আমরা সাই দিয়ে প্রকাশ করব সংকরিত। তারপরে তুমি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখাবা। দেখো ক্লোরিনে আমার কয়টা দরকার, সিঙ্গেল ইলেকট্রন হলা অরবিটাল একটা দরকার, তো আমি একটা পাইছি, তো সমস্যা নাই। তারপরে তুমি কি লিখবা, এইখানে তুমি লিখবা যে বেরিলিয়ামের যোজ্যতা স্তরে প্রায় কাছাকাছি শক্তি সম্পন্ন, আমরা যে ডেফিনেশনটা বলছিলাম ওইটা, 2টা ইলেকট্রন তোমার 2s এবং 2px পরস্পর সংমিশ্রিত হয়ে সমশক্তির তোমার হচ্ছে 2টা sp অরবিটাল ফর্ম করে, ওই 2টা sp অরবিটাল 2টা ক্লোরিনের সাথে সিগমা বন্ধনে অংশগ্রহণ করে, অর্থাৎ তোমার হচ্ছে এদের সংকরিত অবস্থা কি sp সংকরণ, এই কথাটা লিখবা। তারপরে তুমি কি দেখাই দিবা, তারপরে তুমি দেখাই দিবা এদের অণুর গঠনটা কি রকম, যেহেতু 2 আসছে তাহলে অণুর গঠন বলবা সরল রৈখিক, অণুর গঠন সরল রৈখিক। তারপরে তোমার বন্ধন কোণ কত হবে বলো, সরলরৈখিক হলে বন্ধন কোণ হয় 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি বন্ধন কোণ, ফাইন। ওকে, তারপরে তোমার হচ্ছিল বন্ধন কোণ 180 ডিগ্রি, তারপর তুমি কি করবা, চিত্রটা দেখাই দিবা। ধরো হচ্ছিল এই হইলো আমাদের বেরিলিয়াম, তো বেরিলিয়ামের sp অরবিটাল না, তো তোমার এইদিকে একটা আর হচ্ছিল ক্লোরিন তোমার হচ্ছিল ক্লোরিনের তোমার কোন অরবিটাল অংশগ্রহণ করছে, পি, আমরা জানি পিটা কিরকম, এরকম না, তাহলে এইদিকে আরেকটা আঁকবা, এটা হচ্ছিল একটা ক্লোরিন, আর এইদিকে আরেকটা আঁকবা, এটা হচ্ছিল ক্লোরিন। ওকে, তাহলে এটা তোমার কিরকম হইতেছে, এইখানে দেখাবা একটা ইলেকট্রন, এই যে 2টা ইলেকট্রন দেখাই দিবা, এই হচ্ছিল আমাদের তোমার হচ্ছে সংকরিত অবস্থা, চিত্রটা দিবা, ঠিক আছে। তারপর তুমি চাইলে এখানে তোমার 180 ডিগ্রি দেখাই দিতে পারো, এরকম ডট ডট দিয়ে 180 ডিগ্রি লিখে দিতে পারো, ঠিক আছে। তাহলে তুমি এই সিকিউটা এমনি সলভ করতে পারো। ওকে, তোমার এটা এই সিকিউ আসবে, বুঝছো, বেরিলিয়াম ক্লোরাইড আসুক আর যাই আসুক, তো তোমাকে আমি এইটা দেখাইছি, তার মানে তুমি sp সংকরণ সবগুলা পারবা। ওকে, আচ্ছা, আচ্ছা এখন আমরা পড়বো হচ্ছিল তোমার বেরিলিয়াম গেল, বেরিলিয়াম ক্লোরাইড, আচ্ছা এটা 2বার আসছে,
এই যে বেরিলিয়ামের চিত্রটা আমি আইকা রাখছিলাম, দরকার না এটা। আচ্ছা, এখন আমরা দেখবো sp2 সংকরণ। sp সংকরণ তো আমাদের পড়া শেষ, এখন আমরা দেখবো sp2 সংকরণ। দাও sp2 সংকরণে তোমার হচ্ছিল এক্সাম্পল গুলো দেখো তুমি কি কি আছে। bf3 ওকে, bf3 bh3 bcl3 এগুলো নোট করে রাখতে পারো, বাট এগুলো তুমি মুখস্থ করবা না ভাই, কারণ হচ্ছিল তুমি কি তুমি ওইটা দেখবা, ওই সূত্রে বসাবা। যেমন তোমার bf3 এর ক্ষেত্রে তোমার হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন 5 নাম্বার, দুইটা বাদ দাও। সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 3টা। আর সাথে তোমার হচ্ছিল এক যদি পরমাণু আছে কয়টা? 3টা। আর এটা তোমার ক্যাটায়নেরও কিছু নাই, অ্যানায়নেরও কিছু নাই, তাইলে এটা দাঁড়াইলো কত? 3। এই হাফ ইকুয়াল দিছি কেন, এটা তো ইনটু, তাহলে এটা কত দাঁড়ালো? 3। হাফ ইনটু 6 বাই হচ্ছিল 6 রে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, তাহলে 3 তে আমরা জানি কি হবে? sp2। ওকে ফাইন। তাহলে বিএফটি সংকর তোমার হচ্ছে তুমি প্রথমে ইলেকট্রন বিন্যাস করবা অ্যাজ ইউজুয়াল, আগে যেমন করছো এভাবেই করবা। তো বেরিলিয়ামে ইলেকট্রন বিন্যাস করলা, দেন তুমি দেখলা কি 2s2 2px1। তোমাকে আমাকে বলো এখানে তোমার সিঙ্গেল ইলেকট্রন ওলা মানে অরবিটাল কয়টা পাইছো? একটা না, হইতো না, তোমার তো 3টা লাগবে না, bf3 মানে ফ্লোরিন তো 3টা। তো তোমার এটাকে উত্তেজিত অবস্থায় নেওয়া লাগবে, তখন এটা ইলেকট্রন বিন্যাসটা কি দাঁড়াবে? 1s2 2s1 2px1 2py1। দাও এই অ্যাসিড যে দুইটা ছিল না, ওটার একটা চলে গেছে 2py এ, আর 2pz দেখাই দিও 2pz0। আচ্ছা ফাইন। তাইলে আমাকে বলো এখন সংকরিত অবস্থাটা কি? সংকরিত অবস্থা sp2 দিবা ব্র্যাকেটে দিয়া লিখবা। এখন কি দাঁড়াবে? এখন হচ্ছিল বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাও 1s2। এখন বলো তাহলে তুমি 2s1 লিখবা নাকি সাই লিখবা? হ্যাঁ ঠিক ধরছো, সাই লিখবা। সাই1 সাই2 সাই3, তাহলে 2 সাই1 2 সাই2 2 সাই3, এর না ছিল একটা একটা একটা, এই সংকরিত অবস্থা ইলেকট্রন বিন্যাস। ফাইন। দেন হচ্ছে আমি তোমার ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করবা। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করে দেখো তুমি সিঙ্গেল পরমাণু হলা কয়টা পাইছো? একটা পাইয়া গেছো অরবিটাল, তোমার আর কিছু করার দরকার নাই ফ্লোরিনের। ওকে, এখন তুমি কথাটা কি লিখবা? কথাটা মনে আছে যে হ্যাঁ, কথাটা আমরা লিখবো কি? আমরা লিখবো যে হলো বোরনের সর্বশেষ শক্তি স্তরে কাছাকাছি শক্তি সম্পন্ন 3টা অরবিটাল। কি কি? তোমার হচ্ছে 2s 2px 2py, ঠিক আছে, পরস্পর সংমিশ্রিত হয়ে সমশক্তির তোমার 3টা অরবিটাল ফর্ম করে, যেটা হচ্ছিল তোমার sp2 অরবিটাল। ওকে, তো তখন সংকরিত অবস্থা কি হয়? sp2 এবং হচ্ছিল তোমার বন্ধ অণুর গঠনটা কি রকম হবে? সমতলীয় ত্রিভুজ আকার, যেহেতু 3টা আছে সমতলীয় ত্রিভুজ আকার। এখন বলো বন্ধন কোণ কত হবে? আমি বলবো না, বলো। এই সমতলীয় ত্রিভুজ আকার না, 360 তুমি 3 দিয়ে ভাগ দাও, একটা সমতলে তোমার সমতলীয় ত্রিভুজ আকার, তো একটা ত্রিভুজে তোমার বন্ধন কোণ কত দাঁড়াবে? মানে সমতলীয় ত্রিভুজ আকার আছে, তাহলে এইটার বন্ধন কোণ দাঁড়াবে কত ডিগ্রি? 120 ডিগ্রি। ক্লিয়ার? তো আমরা এতটুকু। এখন চিত্রটা তুমি কেমনে দিবা? চিত্রটা দেখাই আমি। এই যে চিত্রটা, এটা হচ্ছে তোমার বোরন, সাথে তোমার কে বন্ড ফর্ম করছে? ফ্লোরিন না? ফ্লোরিনের কি পি অরবিটাল, তাহলে আমরা পিটা জানি কি রকম হয়? পিটা পি এইরকম না, এস হচ্ছিল এরকম, তাহলে পি যদি দাঁড়ায় এইখানে, এইখানে তোমার কি রকম হবে? এই এই এই, ঠিক আছে। তো তোমার এইখানে তোমার হচ্ছিল ওকে, এই সমতলীয় ত্রিভুজ আকার, আর কত ডিগ্রি? 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু পারবো। তাহলে এখন আমরা আমাদের, বুঝছো, তুমি যদি পরীক্ষার হলে দেখো তোমার sp সংকরণ চাইছে বা তোমাকে sp2 সংকরণ চাইছে, তার মানে তুমি বই জানিবা যে তোমাকে প্রশ্ন অনেক ইজি করছে, বুঝছো। কারণ তোমাকে তারা প্যাচ পাকাইতে পারে sp3 সংকরণে, যেটার মধ্যে আমরা কিছু না কিছু ব্যতিক্রম বা ওইখানে আরো কিছু জিনিস আমাদের বোঝা লাগবে। এতটুকু জ্ঞান দিয়ে তুমি sp3 গুলো আনসার করতে পারবা না। তো আমরা এখন sp3 গুলা দেখবো। আচ্ছা, তো আমরা sp2 সংকরণ পর্যন্ত দেখলাম, এখন আমরা পর্ব ছিল sp3 সংকরণ। তো sp3 সংকরণ তোমার হচ্ছিল পড়ার আগে আমাদের একটা থিওরি পড়ে আসতে হবে। থিওরিটা নিচে আছে আমাদের। এই থিওরিটা না পড়লে আমরা আসলে এটা বুঝবো না। দেখো এই থিওরিটা আসলে কি? এই থিওরিটা হচ্ছিল তোমার ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, মানে তোমার যোজ্যতা স্তরে ইলেকট্রন গুলা পরস্পরকে বিকর্ষণ করে। তো বিকর্ষণ করে এমন একটা স্টেবল জায়গা সে মানে অর্জন করে যেখানে বিকর্ষণ মাত্রা সর্বোচ্চ।
তাহলে সর্বোচ্চ বিকর্ষণ করে সে একটা নির্দিষ্ট 3D শেপ অর্জন করে, এটাই হচ্ছিল ভেসপার থিওরিতে তিনি বলছেন। তো এইখানে যে বিকর্ষণ যে করতেছে, এই বিকর্ষণের মাত্রাটা কেমন? এই বিকর্ষণের মাত্রাটা তোমার হচ্ছিল সবচেয়ে বেশি বিকর্ষণটা হয় তোমার মুক্তজোড় আর মুক্তজোড়ের মধ্যে। যদি তোমার যোজ্যতা স্তরে মুক্তজোড় ইলেকট্রন থাকে, দুইটা মুক্তজোড় আছে, কয়টা? দুইটা মুক্তজোড় আছে, তাহলে এদের মধ্যে বিকর্ষণ মাত্রাটা অনেক বেশি হবে। তারপরে ধরো তোমার মুক্তজোড় বন্ধন জোড় আছে, তাহলে এই নিয়ে বিকর্ষণ মাত্রাটা তোমার হচ্ছিল তুলনামূলক তুলনায় কম, দেন বন্ধন জোড়। তাহলে বিকর্ষণের ক্রমটা দেখছো তুমি, এলপিবিপি, এলপি, এলপিবিপি, বিপিবিপি, মানে লন পেয়ার বন্ড পেয়ার। মুক্তজোড় বলতে আমি লন পেয়ার মিন করছি, জন্য এলপি লিখছি, ঠিক আছে? তাহলে এটা মনে রাখো, সবচেয়ে বেশি তোমার হচ্ছে বিকর্ষণ হয় এলপি, তারপরে এলপিবিপি, এখানে ছিল বিপিবিপি। এখন আমরা ওই জিনিসটা বুঝবো। দেখো, এই যে তোমার উপরে কতগুলো আমি এক্সাম্পল লিখছি, দেখো এখানে ছিল মিথেন আছে, CH4, তারপর ছিল NH3, NF3, সবগুলোর মধ্যেই তোমার কি হয়? সবগুলোর মধ্যেই সংকরণ হচ্ছিল তোমার sp3 সংকরণ। এই sp3 যে সংকরণটা হইতেছে, এর মধ্যে তোমার অ্যাঙ্গেলগুলো ডিফারেন্ট হইছে, বুঝছো? দেখো এটা কত, 109.5, 107, 102, 94, 104.5, 92। তো এই যে এইগুলা যে আছে, এইগুলো ডিফারেন্ট কেন হইলো, এই জিনিসটা এখন তোমার বোঝা লাগবে। তুমি দেখো, তুমি কেমনে sp2 সংকরণ লেখা লাগে ওইগুলো তুমি জানো। তো এর মধ্যে তোমার হচ্ছিল এইখানে এসে কেন অ্যাঙ্গেলগুলো ডিফারেন্ট হইতেছে। ওকে, তুমি নর্মালি sp আর sp2 যেমনে লিখছো, মিথেনেরটাও ঠিক এইভাবেই লিখবা, আমরা যেমন লিখে আসছি। বাট বাকিগুলা কেমনে লিখবা? বাকিগুলা এতটুকু লিখবা, লিখার পরে তুমি কি লিখবা? দেখো সংকরিত অবস্থারা যদি এইখানে তোমার কত আছে, 4 বন্ধন জোড় মুক্ত জোড় এটার মধ্যে নাই, তার মানে এটার মধ্যে কি নাই? তোমার এলপি নাই, এলপি এর মধ্যে নাই, এই জন্য তোমার এটা শেপটা চতুস্থলকীয় নর্মাল শেপই আছে। আর উদাহরণ ছিল কি মিথেন, এবং অ্যাঙ্গেল কত রয়েছে এর মধ্যে? 109.5। এর চিত্রটা কিরকম হবে? ধরো এই হচ্ছিল এ, কেন্দ্রীয় পরমাণু, চতুস্থলকীয় শেপ। এই যে ধরো বি, আমরা ধরলাম যে বি এর সর্বশেষ শক্তি স্তরে এস, যেটা এস অংশগ্রহণ করছে, তাহলে আমরা এই জন্য হাইড্রোজেনের যেটা আমরা লিখি এস শেপের এস অরবিটাল গুলো আঁকছি, মানে এখানে যাতে হাঁটে। তোমার যদি পি আসে তাহলে এখানে কি করবা? এই পি বসাই দিবা, যাই আসে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে চতুস্থলকীয়। তারপরে তুমি চিন্তা করো, যখন তোমার এটার মধ্যে একটা মুক্তজোড় আছে, একটা কি মুক্তজোড়, তো আগে তোমার কি ছিল দেখো তো, শুধু এইখানে বিপিবিপি বিকর্ষণ কাজ করছে, এইখানে দেখো বিপিবিপিও কাজ করে, বিপি এলপিও কাজ করে। আমাকে বলো কোনটার মান বেশি বিকর্ষণের মাত্রা? বিপি এলপি। তাইলে যখন তোমার ধরো এইখানে আছে এ, এইখানে হচ্ছে তোমার লন পেয়ারটা, তাইলে এই লন পেয়ারটা যে বিকর্ষণ করবে না, এই লন পেয়ারটা এরে বিকর্ষণ করবে, এটারেও বিকর্ষণ করবে, এটারেও বিকর্ষণ করবে। তাইলে বিকর্ষণ করে এইগুলার কি চাপায় দিবে না? কারণ লন পেয়ারের আর বন্ড পেয়ারের বিকর্ষণ কি বেশি? আগে তো শুধু বন্ড পেয়ার ছিল, এখন কি ছিল? এখন বিকর্ষণ করার কারণে এগুলো এমনি ছিল, এমনি চাইপা যাবে, তাইলে বন্ধন কোণ কি হ্রাস পাবে না? এই জন্য তোমার বন্ধন কোণটা হ্রাস পায়। আর শেপটা কিরকম হয়ে গেছে দেখো তো, শেপটা হয়ে গেছে ত্রিকোণাকার পিরামিডীয়। দেখো এইখানে তোমার এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, আর উপরটারে তো তুমি কাউন্ট করবা না, ঠিক আছে? উপরটারে কাউন্ট করলা না, এই জন্য এটা তো মুক্ত জোড়, এটা তো আমরা কাউন্ট করবো না। তাহলে শেপটা হইছে দেখো কিরকম, ত্রিকোণাকার পিরামিডীয়। কেন বন্ধন কোণটা এটার মধ্যে হ্রাস পায় এখন বুঝছো? তো তুমি এতটুকু লেখার পরে লিখবা এখানে লন পেয়ার বন্ড পেয়ার থাকে, মুক্ত জোড়ও থাকে, বন্ধন জোড়ও থাকে, এই জন্য মুক্ত জোড় বন্ধন জোড়ের বিকর্ষণ মাত্রাটা বেশি হয়, এই জন্য তোমার হচ্ছিল বন্ধন কোণটা কি হয়? হ্রাস পায়। ফাইন, এতটুকু আমরা বুঝলাম। তারপরে তোমার হচ্ছিল এরপরেরটা দেখি, ধরো এটার মধ্যে আরো হ্রাস পাবে, কিন্তু কেন? দেখো আরো হ্রাস কেন পাইতেছে? এটার মধ্যে তোমার হচ্ছিল মুক্ত জোড় আছে দুইটা, বন্ধন জোড় দুইটা, তাইলে আগে এটার মধ্যে ছিল তোমার বিপিবিপি, বিপিএলপি। এর মধ্যে কি কি আছে দেখো, বিপিবিপি, বিপিএলপি এবং এলপিএলপি। তাইলে দেখো তোমার চিত্রটা কিরকম দাঁড়াইতেছে, ধরো এইটা, এইখানে দিলাম একটা লন পেয়ার, এইখানে দিলাম একটা মুক্ত জোড়, আর এইটা ধরো অংশগ্রহণ করলো, আর এইটা অংশগ্রহণ করলো। তাইলে তুমি আমাকে বলো, এইটাও এর বিকর্ষণ করতেছে, এইটাও একে বিকর্ষণ করতেছে,
এইটাও বিকর্ষণ, মানে এই সাইড থেকেও করতেছে এইগুলারে বিকর্ষণ, এ করতেছে বিকর্ষণ, এই দুইটার মধ্যে হইতেছে বিকর্ষণ, দাও বিকর্ষণই বিকর্ষণ, তার মানে আলটিমেটলি ভিতরে এটাকে আরো চাইপা যাবে না, তাহলে বন্ধন কোণ আরো হ্রাস পায়, বুঝছো? তো এইখানে আইসা তোমার শেপটা কিরকম হইতেছে, দাও এই দুইটা মাত্র পার্টিসিপেট করছে না, এই দুইটার কারণে এই জায়গাটা এরকম লাগতেছে না, ভি শেপ, এই হচ্ছিল ভি শেপ। তো এটার জন্য লেখ বাকি এইখানে তোমার ভেসপার থিওরি অনুযায়ী এই তিন বিকর্ষণ মাত্রায় কাজ করে, এই জন্য তোমার শেপ চতুস্তলকীয়টা চেঞ্জ হয়ে ভি আকৃতি গঠন করে এবং বন্ধন কোণ 109.5 থেকে হ্রাস পেয়ে, তুমি তো মুখস্থ মান আছেই, ওইগুলো লিখে দিবা, এগুলো কিন্তু ফিক্সড করে না, এগুলো যার যার জন্য মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? তো আশা করি পারবা। এই হচ্ছিল আমাদের sp3। এখন হচ্ছিল এই বন্ধন কোণগুলো কেন ডিফারেন্ট হয়েছে, সেম সংকরণ হওয়া সত্ত্বেও ডিফারেন্ট বন্ধন কোণ দেখা যায় কেন, এই জিনিসটা আমরা এখন দেখব। এখন দাও এই প্রশ্নটা আসে তোমার, এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে অ্যামোনিয়া আর হচ্ছিল NH3 এবং NF3 দুইটাই কি সংকরণ sp3, বাট বন্ধন কোণ ডিফারেন্ট কেন, একটা 107 ডিগ্রি, একটা 102.5 ডিগ্রি, কেন? আচ্ছা, তো এইটা তুমি কেমনে ব্যাখ্যা করবা? প্রথমত তুমি দুইটা সংকরিত অবস্থা দেখাবা, কেন দুইটা তোমার sp3 সংকরণ হইছে, ওই যে আগে আমরা যেমন ইলেকট্রন বিন্যাস দেখাইতাম ওইটা দেখাবা, কারণ তোমাকে এটা 3-4 চাইবে, তুমি যদি ছোট করে লিখো তাহলে হবে না, তুমি ওইটা দেখাবা, দেখানোর পরে কি ব্যাখ্যাটা করবা। দেখো নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু, এটার মধ্যেও কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের দিয়ে কাজ নাই, আমাদের যে তোমার সাইড পরমাণুগুলো আছে, ফ্লোরিন, এখানে আছে হাইড্রোজেন, তুমি আমাকে বলো নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 3, ফ্লোরিনের কত? 4, হাইড্রোজেনের 2.1, তাইলে তড়িৎ ঋণাত্মকতা তোমার হচ্ছিল ফ্লোরিনেরটা অনেক বেশি, তাইলে নাইট্রোজেন থেকে ইলেকট্রন গুলাকে ফ্লোরিনের দিকে টাইনা নিবে, আবার হাইড্রোজেনেরটা কম, তাহলে হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা নাইট্রোজেনের দিকে কাজ মানে আগায় আসবে, ওই যে বন্ধন জুড়ে যে ইলেকট্রন জোটটা আছে। এইখানে দেখো এইখানে কি হইতেছে, এইখানে তোমার NF3 মধ্যে এই আর NH3 মধ্যে ধরো বন্ধনজোড় ইলেকট্রনটা এর দিকে বেশি সইরা আসছে, এই যে বন্ধনজোড় ইলেকট্রনটা এইখানে সইরা আসছে, দাও ফ্লোরিনের দিকে বেশি সইরা আসছে না, তো এই এর দিকে দেখো নাইট্রোজেনের দিকে সইরা আসছে, বন্ধনজোড় ইলেকট্রনটা সরে গেল। তাইলে আমাকে বলো এই যে বন্ধনজোড়ের মধ্যে বিকর্ষণ কাজ করবে বেশি নাকি এর মধ্যে বিকর্ষণ কাজ করবে বেশি? তুমি বলবা ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কি অনেক বেশি, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, এই জন্য বন্ধন জোড়ের যে ইলেকট্রনগুলো নাইট্রোজেনের দিকে মুভ করে NH3 বেলায়, আর NF3 বেলায় ফ্লোরিনের দিকে মুভ করে। তো এই জন্য তুমি আমাকে বলো বন্ধন জোড় যে ইলেকট্রনটা এইটা তোমার হচ্ছিল কোইনে বিকর্ষণটা বেশি করবে, দাও এরা কি এখানে কাছাকাছি আছে না, তো এদের মধ্যে বিকর্ষণটা তখন কি হবে? বেশি হবে, বিকর্ষণ বেশি, এই জন্য বন্ধন কোণটা তোমার NH3 ক্ষেত্রে 160 ডিগ্রি। আবার এই যে তোমার NF3 ক্ষেত্রে বন্ধনজোড়গুলো ফ্লোরিনের দিকে সইরা আসছে, তাইলে এদের মধ্যে ডিসটেন্স কি বেড়ে গেছে না, তাইলে এদের মধ্যে বিকর্ষণ যে মাত্রাটা এটা কি তুলনামূলক কম হবে না? আমরা জানি এগুলো যত কাছাকাছি থাকবে বিকর্ষণ তত বাড়বে, তো এগুলো এখন দূরে আছে, তাহলে বিকর্ষণটা কি হইলো আমাকে বলো? বিকর্ষণের মাত্রাটা তখন তোমার কমবে, এই জন্য বন্ধন কোণটা কি থাকে? একটু কম থাকে, 102.5 ডিগ্রি। ক্লিয়ার? ওকে ফাইন। এটা তোমার পরীক্ষায় আসলে দিবা। এখন আরেকটা, আচ্ছা তো NH3 এবং হচ্ছে তোমার PH3 এটার ক্ষেত্রে কি দুইটাই কি sp3 অরবিটাল, sp3 সংকরণ নাকি? দুইটাই যদি sp3 সংকরণ হয় অ্যাঙ্গেলটা তো সেম হওয়ার কথা, 107 এর 94, কেন ডিফারেন্ট? এটার জন্য তুমি দেখো এখানে কেন্দ্রীয় পরমাণুটা নাইট্রোজেন, এইখানে ফসফরাস, সাইড পরমাণু হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, তাইলে সাইড পরমাণুগুলো কি হাইড্রোজেনগুলো সেম না? সাইড পরমাণুটা সেম, তাহলে আমরা এখানে সাইডে যে পরমাণু ওইটা নিয়ে কাজ করবো না, আমরা সেন্ট্রাল পরমাণুটা নিয়ে কাজ করব, কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন এবং ফসফরাস নিয়ে কাজ করব। তাইলে তুমি আমাকে বলো এখানে তোমার নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা তোমার হচ্ছিল আমরা জানি কত 3, এবং ফসফরাসের কত 2.1। তাইলে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে যে বন্ধন জোড়ের যে ইলেকট্রনগুলো ওইগুলোও নাইট্রোজেন নিজের দিকে আকর্ষণ করবে, ফসফরাসও নিজের দিকে আকর্ষণ করলো, বাট আকর্ষণের মাত্রা তীব্র হবে কার? অবশ্যই নাইট্রোজেন, কারণ এর তড়িৎ ঋণাত্মকতা কি বেশি। তো তড়িৎ ঋণাত্মকতা বেশি হইলে তোমার ইলেকট্রনগুলো কি নাইট্রোজেনের দিকে বেশি সরে যাবে, ধরো তোমার এইখানে আসলো, এটার ক্ষেত্রে কই থাকবে? ধরো একটু এই দিকে থাকলো, মানে বেশি নিতে পারছে না, এরা তো 2.1 না, তাহলে তোমার হচ্ছে মাঝামাঝি থাকলো দুইটার। তাইলে আমাকে বলো এইখানে তোমার যদি এইগুলো যদি এখানে থাকে, এইখানে বিকর্ষণ মাত্রাটা কি অনেক বেশি হবে না, যেহেতু কাছাকাছি অবস্থান করতেছে, তাইলে এইখানে তোমার বিকর্ষণ মাত্রা কি বেশি, এই জন্য এর অ্যাঙ্গেলটা তোমার কি থাকবে তখন? বেশি থাকবে। দেখো আমরা কত দেখছি 107 আর 94, তাইলে তোমার হচ্ছিল এইখানে বন্ধন কোণটা তখন কত হয়? 107 ডিগ্রি, কারণ এখানে বিকর্ষণের মাত্রাটা বেশি, এই বিকর্ষণের মাত্রা বেশি থাকার কারণে এটা 107 ডিগ্রি হইতেছে। আর এখানে ছিল তোমার PH3 ক্ষেত্রে কি হইতেছে? PH3 ক্ষেত্রে তোমার হচ্ছে
এইখানে ধরো তোমার মাঝামাঝি আছে, তাহলে এইখানে বিকর্ষণ মাত্রাটা কি তুলনামূলক ওইটার থেকে কম, এই জন্য এইটা তোমার বন্ধন কোণ কত হয় তোমার 94 ডিগ্রি। কারণ এখানে বিকর্ষণ কম, বুঝছো, বেশি দূরে তো সরবে না, কাছাকাছি থাকবে, তো 94 ডিগ্রি। আর এখানে তো বিকর্ষণটা বেশি করতেছে, তো দূরে সরে যাবে, এই হচ্ছিল 160 ডিগ্রি। তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার। এখন হচ্ছিল আমাদের লাস্ট প্রশ্ন, তাইলে আমাদের শেষ। তো H2O এবং H2S এটার মধ্যে তোমার পানির কত, পানির হচ্ছে তোমার 104.5 ডিগ্রি, আর H2S এর কত 92 ডিগ্রি। তো এর মধ্যে তোমার কি কি পরমাণু আছে, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত ভাই 3.5, সালফারের কত 2.5, এবং হাইড্রোজেনের কত 2.1। ওকে, তাইলে তুমি এখানে দেখো যে এইখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যে বন্ডটা, এটার মধ্যে হাইড্রোজেন 3.5 আর অক্সিজেন 3.5, হাইড্রোজেন 2.1। তার মানে তোমার এটার যে আকর্ষণ মাত্রাটা কি বেশি হবে না কম হবে, আকর্ষণ মাত্রাটা বেশি। তারপরে এইখানে আকর্ষণ মাত্রাটা কি তুলনামূলক কম, ঠিক আছে, তো তুলনামূলক কম, এই জন্য তোমার কি হবে দেখো, এর ব্যাখ্যা সেমই, এটাও এটার দিকে সইরা আসবে, বাট এটা বেশি সইরা আসবে, আর এটা তোমার কি সইরা আসবে, কম সইরা আসবে। তাহলে এইখানে বিকর্ষণ মাত্রাটা কি হবে, যে এইখানে যে বিকর্ষণ ইলেকট্রন ইলেকট্রন মানে বন্ধন জোর কি কি, মানে বিপি বিকর্ষণ যেটা আছে, এটা কি বিপি, হ্যাঁ বিপি বিকর্ষণ মাত্রাটা কি হবে তখন, বিপিবি বিকর্ষণটা এখানে অনেক বেশি, আর এইখানে বিপিবি বিকর্ষণ